নমস্কার। আজকে আমরা শুনব শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি রহস্যভেদী বাসবের গল্প নিশির শিশিরের প্রথম পর্ব। কয়েকদিন প্রচণ্ড গরম বেনারসকে সাপটে রাখার পর গতরাত্রে ঘণ্টা দুয়েক প্রবল বৃষ্টি হয়েছে। দিনের আলো ফুটে ওঠার পর সূর্যের দেখা নেই, সমস্ত আকাশে নিবিড় কালো মেঘ আর মেঘ। চতুর্দিকের অবস্থা এখন স্নিগ্ধ। গরমে সিদ্ধ হয়ে যাওয়া মানুষ যেন হাঁপ ছেড়ে বাঁচল। মানুষ মারোয়ারি হাসপাতালের সামনের কোনাকুনি ফুটপাতের ওপর এসে দাঁড়িয়েছে। সামনেই বিখ্যাত গধুলিয়ার চৌমাথা। ওর মন মেজাজ আজ ভালো নেই। নিয়মিত যে ভালো থাকে তা নয়, পার্থক্যের মধ্যে আজ অতিমাত্রায় খারাপ। চৌমাথার একদিকের রাস্তাটা চলে গেছে দশাশ্বমেধ ঘাটের দিকে, অন্য ধারটা এগিয়ে গেছে ছোটি গায়েবীর দিকে। চক ও জঙ্গম বাড়ির দিকে বাকি দুদিক বিস্তারিত হয়ে রয়েছে। চারটি রাস্তা ধরেই চলেছে অজস্র রিক্সা, অসংখ্য মানুষ। ঘেঁষাঘেঁষি হলেও শৃঙ্খলা বজায় আছে বলতেই হবে। আজ কোনো উৎসব নেই, নেই কোনো পালা পার্বণ, তবু এত ভিড়। বেনারসের এটাই বৈশিষ্ট্য। ভারতের কত প্রান্তের কত বিচিত্র সাজ পোশাকের লোক চলেছে। জনস্রোতের দিকে ভ্রুকুচকে মানুষ তাকিয়েছিল। এরা কি সকলেই সুখী? তা কখনো সম্ভব নয়। প্রত্যেকেই সুখ ও শান্তিকে হাতের মুঠোর মধ্যে পেতে পারে না। তবে অনেকেই সমস্ত কিছুকে আপ্রাণভাবে মানিয়ে নিয়ে সুখী মানুষের অভিনয় করে যায়। মানুষ কি সেটা চেষ্টা করেনি? গত 5 বছর ধরে সেই চেষ্টায় যে সে করে এসেছে, এ কথা তার চেয়ে আর বেশি কে জানে। তবুও সুফল ফলেনি। সুনীলা সুফল ফলতে দেয়নি। সুনীলা, তার স্ত্রী। আগে মানুষ ভাবত এটাও হয়তো এক ধরনের পাগলামি। বড়লোকের মেয়ে, প্রচুর প্রশ্রয়ের মধ্যে মানুষ। অতি প্রশ্রয় শ্বশুর বাড়িতে এসে পাগলামির রূপ নিয়েছে। কিন্তু দিনের পর দিন লক্ষ্য করবার পর বুঝতে পেরেছে সমস্তটাই ইচ্ছাকৃত। সুনীলা সুখী হতে দিতে চায় না মানুষকে। কেন? এই কেনর উত্তর পাওয়াটাই হলো শক্ত। নেশা মানুষের মনকে মোচড় দিয়ে গেল। অনেকক্ষণ সিগারেট খাওয়া হয়নি। এ পকেট ও পকেট হাতড়ে একটা নাম্বার 10 বেরোলো। অগ্নিসংযোগ করে ধোঁয়া ছাড়তে ছাড়তে মানুষ ফুটপাত থেকে রাস্তায় নামলো। এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ কি? আবার করবারও তো কিছু নেই। বাড়ি ফেরার কথা মনে হলে বিতৃষ্ণা আসে। আজ তো আর থাকতে না পেরে পরিষ্কার বলেই দিয়েছে সুনীলাকে, আমাকে এবার রেহাই দাও। তোমার এই মেজাজ, এই খামখেয়ালিপনা আর আমি সহ্য করতে পারছি না। বাপের বাড়িতে গিয়ে যা ইচ্ছা করোগে যাও, কেউ দেখতে যাবে না। আমি নিজেদের বাড়িতে শান্তিতে কাটাতে চাই। বিস্ময়ের বিষয়, সুনীলা বাপের বাড়িও যেতে চায় না। মানুষের এখন যাবার জায়গা আছে মাত্র একটি, শিশিরের কাছে যাওয়া। শিশিরকে যদি একবার কাজের জায়গা থেকে বার করে আনা যায়, তবে বাকি দুপুরটা একরকম কেটে যেতে পারে। শিশির রেডিও ইঞ্জিনিয়ার। একটি বিখ্যাত ফার্মে সে ট্রানজিস্টরের ডিজাইন দেওয়ার বিনিময়ে মোটা মাইনে পায়। একটু আত্মভোলা, বেশ বেহিসেবি শিশির। বলতে গেলে তাকে সামলাতে মানুষ সময় সময় বেশ বিব্রত হয়ে পড়ে। রিকশায় চেপে রওনা হলো মানুষ। শিশিরের হাতে বিশেষ কোনো কাজ ছিল না। বন্ধুর আগমনে খুশি হলো। তার মুখের দিকে তাকিয়ে তরল গলায় বলল, গিন্নির সঙ্গে আবার ঝগড়া হয়েছে বোধ হয়। বিরস মুখে মানুষ বলল, তোমার এই হালকা কথাবার্তা আমার মোটেই ভালো লাগে না। কি মুশকিল, মুখ দেখে বুঝতে পারছি ঝগড়াঝাটি করে এসেছো, আর বললেই দোষ। তোমার শখের প্রাণ, তাই বলচাল ঝাড়ছ। আমার মতো অবস্থায় পড়লে বুঝতে, দিনের পর দিন মনের ভারসাম্য বজায় রাখা কত কঠিন ব্যাপার। শিশির বলল, তুমি অত অসুবিধার মধ্যে আছো তাকে আমি বুঝি না মনে করো। যাক, আজ কি নিয়ে হলো? শিশিরের অফিস ঘরে বসেই কথা হচ্ছিল। চামড়া মোড়া চেয়ারে একটু হেলে বসে মানুষ বলল, সেই সনাতন সূত্র ধরেই আরম্ভ হলো। আমার অপরাধ, খাওয়া দাওয়ার পর শোবার ঘরে একটু বিশ্রাম করতে গিয়েছিলাম। এই সমস্ত অবকাশেই সুনীলা বেশি উগ্র হয়ে ওঠে। অহেতুক ঝগড়া আরম্ভ করে দিল। তাছাড়া আর কি? মানুষ খুলে বলল ব্যাপারটা।
কাঁটায় কাঁটায় 11:30টার সময় খাওয়া দাওয়া সেরে সে শোবার ঘরে ঢুকলো। বলা বাহুল্য, খাওয়ার টেবিলের সামনে সুনীলা উপস্থিত ছিল না, কোনোদিন থাকেও না। স্বামীর স্বাচ্ছন্দ্যের প্রতি দৃষ্টি রাখতে সে প্রস্তুত নয়। পাখা চালিয়ে সবে বিছানায় শুয়েছে মানুষ। সুনীলা ঘরে এলো। এতক্ষণ কোথায় ছিল সেই জানে। ঘরে ঢুকেই সে পাখার সুইচ অফ করে দিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আরম্ভ করলো। বিছানায় উঠে বসলো মানুষ। পাখাটা বন্ধ করে দিলে যে? মুখ না ফিরিয়েই সুনীলা বলল, পাখা চালাবার মতো গরম নেই আজ। তা হোক, চালিয়ে দাও। সবটাতেই হুকুম, পারবো না পাখা চালিয়ে দিতে। হুকুম আবার করলাম কোথায়? থাক, পাখাটা বন্ধই থাক। এখানে এসে বসো, একটু কথা আছে। ঝংকার দিয়ে উঠল সুনীলা। আদিক্ষেতায় কাজ নেই, এত প্রেম আবার আমার সহ্য হবে না। লজ্জা করে না তোমার? সকলে যখন অফিসে কাজ করছে সেই সময় তুমি পাখার তলায় শুয়ে আছো। ছি 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 ছি, তোমার মতো অকর্মণ্য পুরুষ আমি আর দেখিনি। গায়ে পড়ে এত ঝগড়া করতে তোমার ভালো লাগে? দুপুরবেলা যে আমার কাজ থাকে না তা তো তোমার অজানা নয়। আমার ডিউটি হলো সন্ধেবেলায়। তাছাড়া নিজেদের ব্যবসায় ফাঁকি দেবার কোনো প্রশ্নই উঠতে পারে না। সুনীলা খাটের কাছে এগিয়ে এলো। কি বললে? আমি রাগী? রাগী আর স্বার্থপর তো তুমি, তোমাদের বাড়ির প্রত্যেকে। আচ্ছা, তুমি চাওটা কি বলো তো? কথায় কথায় এমন পেয়ালায় প্রলয় তোলো কেন? আজ পর্যন্ত তো আমি বুঝতে পারলাম না আমার অপরাধটা কি। নিজের অপরাধ কেউ বুঝতে পারে না। আমার জীবন একেবারে ব্যর্থ করে দেওয়ার পর বলছো আমার অপরাধ কি? মেরে ফেলার ব্যবস্থাও তো করে রেখেছো। যে কদিন বেঁচে আছি অন্তত শান্তিতে থাকতে দাও না। তুমি একটা ভুল ধারণার বশবর্তী হয়ে আছো নীলা। নীলা? ও নামে আমায় ডাকবে না। এত সোহাগ আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমি তো তোমায় সবসময় ভালোবাসতেই চেয়েছি। তুমি যা বলেছো শুনেছি, এমনকি তোমার কথায় বাবার সঙ্গে আলাদা পর্যন্ত হয়ে গেছি, তবুও। থাক, একই কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেল। এই ঘর থেকে একটু যাবে কি? আমি বিশ্রাম করতে চাই। বিশ্রাম করতে তোমায় কে বাধা দিচ্ছে? তোমার থাকা চলবে না। সব সময় তোমার উপস্থিতি আমার ভালো লাগে না। মানুষ বিছানা ছেড়ে উঠে পড়ল। তার সমস্ত শরীর জ্বালা করছে। এ কি কথাবার্তা বলার ধরন? সীমা বলে কি সুনীলার শাস্ত্রে কিছুই নেই? দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে গম্ভীর গলায়ও বলল, বেশ, যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলতে চাই। তোমার মেজাজ আর খামখেয়ালিপনা আর বরদাস্ত করতে পারছি না। এবার আমায় রেহাই দাও। বাপের বাড়িতে গিয়ে বাবার প্রশ্রয়ে আবার নেচে বেড়াওগে যাও, আমি দেখতে যাব না। উত্তরের অপেক্ষা না করে মানুষ ঘর থেকে বেরিয়ে গেল। শিশির গম্ভীর মুখে শুনছিল। মানুষ থামতেই সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তেও বলল, সত্যি পরিস্থিতি অত্যন্ত বিরক্তিকর হয়ে উঠেছে। আমি যে পাগল হয়ে যাইনি এই যথেষ্ট শিশির। একটু সহ্য করে থাক, সময়ে সব হয়। ধীরে ধীরে সমস্ত ঠিক হয়ে যাবে। তাকে নিয়ে ঘর তুমি করনি, তাই এই কথা বলতে পারছো। সামলে যাবার মেয়ে ও নয়। এবার আমাকেই কিছু করতে হবে। কি করতে চাও? হঠাৎ অসম্ভব উত্তেজিত হয়ে উঠল মানুষ। আমি ওকে খুন করতে চাই। শিশির অবাক। সে কি, খুন করতে চাও? হ্যাঁ, আর তা যদি না পারি তাহলে আত্মহত্যা করতে চাই। এই কি লাইফ শিশির! পথের কুকুররাও আমার চেয়ে বোধহয় সুখী। এ কোনো কাজের কথা নয়। অত্যন্ত অসুবিধার মধ্যে আছো জানি, তবু এত ডেসপারেট হওয়ার তোমার উচিত নয়। শিশির উত্তেজিত মানুষকে বোঝাতে আরম্ভ করল। গোড়া থেকে সমস্ত কিছু বলতে হয়, নইলে বর্তমানের ঘোরালো পরিস্থিতি সম্পর্কে কোনো কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে হৃদয়ঙ্গম করা সম্ভব হবে না। বুঝতে পারা যাবে না মানুষের মতো শান্তশিষ্ট ছেলের ভাগ্যে কেন ঝড় ঘনিয়ে এলো। কলকাতার রিজেন্ট পার্কে যারা মাত্র একবার গেছেন তাদেরও চোখ এড়িয়ে যাবার কথা নয় বকুলতলা। বকুলতলার মতো বিরাট এক সুদৃশ্য বাড়ি এ অঞ্চলে আর নেই বললেই চলে।
বাড়িটার এই ধরনের নামকরণে অনেকে অবাক হন, কিন্তু ওই অঞ্চলের যারা প্রাচীন অধিবাসী তারা জানেন ওখানে আগে ঘেঁষাঘেঁষি অবস্থায় অনেক বকুল গাছ ছিল। বকুল ফুল যখন ফুটতো চোখ ভরে দেখে মন ভরে যেত সকলের, গন্ধে মন মাতাল হয়ে উঠত। এই জায়গাটা ছিল ইশরার আলীর। জনশ্রুতি আছে ইশরার ইতিহাস বিখ্যাত টিপু সুলতানের বংশধর। দেশ ভাগ হয়ে যাবার আগে বকুল গাছে ঘেরা তার সাধের জমিটা বিক্রি করে যায় কিঙ্কর নাগ চৌধুরীকে। নাগ চৌধুরীরা কয়েক পুরুষ ধরে ব্যবসাদার। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে তেজারতি কারবার করে লক্ষ্মীকে নিজের ঘরে বেঁধেছিলেন কালীশঙ্কর নাগ চৌধুরী। তার উত্তর পুরুষরা পরবর্তীকালে নানা ধরনের সাফল্য অর্জন করেছেন। কিঙ্কর নিজেদের ব্যবসার তালিকায় একটা নতুন নাম যোগ করেছেন, কফির ব্যবসা করেন। কফি হাউস চালানো না, কিন্তু দাক্ষিণ্যত্যের একটা কফি বাগানের মালিক নাগ চৌধুরীরা। এনসি মার্কা কফির চাহিদা বাজারে প্রচুর। কিঙ্কর আগে থাকতেন বাগবাজারের সাবেকি বাড়ির যৌথ পরিবারের মধ্যে। ইশরারের কাছে জমিটা কিনবার পর আলাদা হয়ে গেছেন। নতুন বাড়ির নামকরণ করেছেন বকুলতলা। কিঙ্কর নাগ চৌধুরীর বয়স প্রায় 60-এর কাছাকাছি, তবে দেখলে মনে হয় যেন 50-এর নিচেই। চুল বিশেষ পাকেনি, দীর্ঘদেহী ও বলিষ্ঠ, গায়ের রং মাজা মাজা, চলনসই মুখ, চোখে পুরু লেন্সের সেলেট ফ্রেমের চশমা। ব্যবসায়ী মহলে তার সুনাম আছে। সম্প্রতি শেয়ার মার্কেটে ভিড়েছেন। কিঙ্কর নাগ চৌধুরী বিপত্নিক। সুনীলার জন্ম হওয়ার সময় তার স্ত্রী একরকম অকালেই সাজানো সংসার ফেলে চলে গেছেন। সুনীলার ওপর তার 3 দাদা আর 2 দিদি আছে। 6 ছেলে মেয়েকে প্রচুর স্বাচ্ছন্দ্য দিয়ে মানুষ করেছেন কিঙ্কর। কিন্তু তার মতো বহুদর্শী মানুষের আগেই বোঝা উচিত ছিল শাসন না করে শুধু স্বাচ্ছন্দ্য ও প্রশ্রয় দিলেই ছেলে মেয়ে মানুষ হয় না। তার 3 ছেলে বংশের ঐতিহ্য বজায় রাখতে পারেনি। ব্যবসার কাজে তাদের আগ্রহ নেই। ইয়ার বকশি নিয়ে হইহুল্লোড় করেই দিন কাটিয়ে চলেছে। কিঙ্কর যখন শঙ্কিত হলেন তখন আর কিছু করার নেই। 3 শ্রীমান তখন নাগালের বাইরে। অগত্যা বিয়ের ব্যবস্থা করতে হলো। ঘরে বউ এলে আর কিছু না হোক অন্তত ঘরমুখো হবে। বিয়ে হয়ে গেল 3 জনের। কিঙ্করের আশা অবশ্য ফলবতী হলো না। ঠিক আগেকার মতোই অবস্থা। তবে তিনি কাতারে কাতারে পৌত্র পৌত্রী পেতে লাগলেন। বড় 2 মেয়ে রাজ্যের হিন্দি সিনেমা দেখে আর বটতলার সস্তা উপন্যাস পড়ে অল্প বয়সে নিজেদের পরকাল ঝরঝরে করে তুলল। আতঙ্কিত কিঙ্কর তাদের আর বাড়িতে রাখা সমীচীন মনে করলেন না। ভালো ঘর দেখে বিয়ে দিয়ে দিলেন। এবার সুনীলার কথায় আসা যাক। জন্মের ক্ষণেই মাকে হারিয়েছে। আয়ার হাতে মানুষ হয়েছে বলে তার প্রতি কিঙ্করের অন্যান্য ছেলেমেয়ের চেয়ে বেশি দরদ ছিল। সে তার দিদিদের মতো সিনেমা দেখে আর সস্তা নভেল পড়ে সময় কাটাতো না। একটু গম্ভীর, বেশ জেদি। তার সময় কাটতো সেলাই ফোঁড়াই আর বাগানের তত্ত্বাবধান নিয়ে। নিউ মার্কেটে ফুলের বীজ কিনতে গিয়েই নিখিলের সঙ্গে আলাপ। বাকপটুর চটপটে ছেলে নিখিল। অল্প দিনের মধ্যেই আলাপ ঘনিষ্ঠতায় পরিণত হলো। বাড়ির কেউ কিন্তু ঘুণাক্ষরে আঁচ করতে পারেনি। দুজনের দেখা সাক্ষাৎ হতো এখানে ওখানে। একদিন না, পূর্ব নির্দিষ্ট ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছনে দুজনের দেখা। এ কথা সে কথার পর সুনীলা বলল, ছোটদির তো বিয়ে হয়ে গেল। নিখিল বলল, শুনলাম তোমার বাবা খুব খরচপত্র করে বিয়ে দিয়েছেন। কেন দেবেন না? টাকা আছে, দিয়েছেন। তুমি ভেবে দেখেছো কি এবার আমার পালা? বাবা বোধহয় পাত্র খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছেন। কি হবে? নিখিল চুপ করে রইল। কিছু বলছো না যে? কি বলবো? সুনীলা অধৈর্য গলায় বলল, এ ব্যাপারে তোমার কিছু বলবার নেই? আশ্চর্য! তোমার সবে 17 বছর বয়স, এখনই কি আর বিয়ের ব্যবস্থা হবে? আমাদের বাড়িতে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়। তাছাড়া ওটা তো কোনো কথা নয়। বিয়ে যেদিনই হোক, বাবা যখন আমার মনের কথা জানতে পারছেন না তখন পাত্র আর সে যেই হোক তুমি হবে না। আমায় কি করতে বলো? কয়েকদিন ধরে তাই তো ভাবছি। আচ্ছা, তুমি বাবার কাছে গিয়ে অ্যাপ্রোচ করতে পারো? আঁতকে উঠল নিখিল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তার কাছে গিয়ে অ্যাপ্রোচ করা আর হাঁড়ি কাটে মাথা দেওয়া আমার কাছে এক। অবশ্য একটা উপায় আছে। না না। কি বলো তো? পালিয়ে যাবার কথা বলছো তো? তা হয় না, সে ভীষণ লজ্জার। তাছাড়া অত রিস্ক আমি নিতে পারবো না।
নিরুপায় ভঙ্গিতে নিখিল বলল, এত ইতস্তত করলে চলে না। আমি বলছি এতে ভালো বই খারাপ হবে না। রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়ে আমরা কিছুদিন গা ঢাকা দিয়ে থাকবো। তোমার বাবার রাগ আর কদিন থাকবে, তারপর। তুমি বুঝছো না, এ হয় না। এভাবে আমি নিজের নতুন জীবন আরম্ভ করতে চাই না। বাবার সঙ্গে তোমার আলাপ করিয়ে দেবার একটা উপায় স্থির করেছি, তারপর দেখা যাক না কি হয়। এমনই ঘটনাচক্র যে সুনীলাকে বাড়িতে কিছু বলবার দরকার হলো না। তার আগেই কিঙ্কর নিখিলের কথা জানতে পারলেন। ওরা কথাবার্তা শেষ করে ভিক্টোরিয়া থেকে বেরিয়ে সবে শেক্সপিয়ার সরণির মোড়ে এসে দাঁড়িয়েছে দোলন ঘোষ দেখে ফেলল। দোলন ঘোষ কিঙ্কর নাগচৌধুরীর মোসাহেব গোছের। তাকে দিয়ে অবশ্য কিঙ্কর মাঝে মধ্যে কাজও করিয়ে নেন। বকুলতলাতেই থাকে দোলন। সে প্রায় লাফাতে লাফাতে রিজেন্ট পার্কে গিয়ে উপস্থিত হলো। এত বড় সংবাদটা যথাস্থানে দিতে না পারলে বুঝি সমস্ত রসাতলে যায়। কিঙ্কর পার্লারে বসেই বইয়ের পাতা উল্টাচ্ছিলেন। দোলন গিয়ে বিনীতভাবে দাঁড়ালো। মুখ তুলে কিঙ্কর বললেন, কোথায় ছিলে? একটু বেরিয়েছিলাম স্যার, এই চৌরঙ্গীর রোদার থেকে ঘুরে এলাম আর কি। বসতে পারি স্যার? বসবে বই কি। তোমার বিনয় অনেক সময় আমাকে বিরক্ত করে তোলে। যাক, প্রায় শুনি চৌরঙ্গীর দিকে যাও, কি করো ওখানে গিয়ে? বসতে বসতে দোলন ঘোষ বলল, অভিজ্ঞতা সঞ্চয় করতে যাই। কিসের অভিজ্ঞতা? নানা বিষয়ের অভিজ্ঞতা। চৌরঙ্গী হলো স্যার কলকাতার এনসাইক্লোপিডিয়া। ওখানে এমন জিনিস নেই যা শোনা যায় না, এমন জিনিস নেই যা দেখা যায় না। যেমন ধরুন না স্যার, আজকেই। কিঙ্কর কৌতুক বোধ করছিলেন। থামলে কেন? বলতে একটু সংকোচ হচ্ছে স্যার। সংকোচ বোধটা তোমার আছে তাহলে? ভনিতা না করে যা বলবার বলে ফেলো। চৌরঙ্গীর দিকে না গেলে স্যার ব্যাপারটা জানতেই পারতাম না, তাই বলছিলাম চৌরঙ্গী হলো। দোলন, এই যে বলি স্যার, আমার ওপর রাগ করতে পারবেন না, কিন্তু মিশি বাবাকে দেখলাম স্যার একটা ছোকরার সঙ্গে ঘোরাঘুরি করতে। সোজা হয়ে বসলেন কিঙ্কর। কাকে দেখলে? নীলাকে? হ্যাঁ স্যার। ভুল দেখনি তো? ভালো করে না দেখলে কি আর আপনাকে বলতে সাহসী হই স্যার। ঘনিষ্ঠভাবে দুজনকে কথাবার্তা বলতে দেখেছি, ভাবলাম। দোলন ঘোষকে থামিয়ে কিঙ্কর প্রশ্ন করলেন, তুমি তাদের কোন রাস্তায় দেখেছ? ওই শেক্সপিয়ার সরণির মোড়ে স্যার। তুমি এখন যাও ঘোষ, আমি একটু একলা থাকতে চাই। দোলন ভয় ভয় স্থান ত্যাগ করল। কথাটা বলা বোধ হয় ঠিক হয়নি। কিঙ্কর গুম হয়ে বসে রইল। সুনীলার সম্পর্কে তার ধারণা একটু অন্যরকম ছিল। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, মিনিট 20 পরে সুনীলা বাড়ি ফিরল। ও যে বাড়ির গাড়িতে যায়নি তাও তিনি বুঝতে পারলেন। বাপের দিকে এক ঝলক হেসে পার্লার অতিক্রম করছিল সুনীলা। নীলা! থামল সুনীলা। কিছু বলবে বাবা? ট্যাক্সি বা ট্রামে বাসে তুমি যখন তখন ঘুরে বেড়াও, আমি তা পছন্দ করি না। আমি তো বেশি দূর যাইনি বাবা, এখানেই। তুমি চৌরঙ্গি গিয়েছিলে এবং প্রায় যাও। সুনীলা চুপসে গেল। কিঙ্কর উঠে দাঁড়িয়ে এগিয়ে গেলেন মেয়ের দিকে। ছেলেটাকে? মানে? কিছুক্ষণ আগে যে ছেলেটির সঙ্গে তুমি ছিলে তার কথাই জিজ্ঞেস করছি। যে কোনো উপায়েই হোক কথাটা কানে উঠেছে বাবার। সুনীলা দ্রুত নিজের মনকে গুছিয়ে নিল। এই সুযোগের উপযুক্ত সদ্ব্যবহার করতে না পারলে ঠকতে হবে। সুনীলা গলা পরিষ্কার করে নিয়ে বলল, তুমি নিখিল বাবুর কথা বলছো বাবা? নিখিল কি করে সে? আসামে তার বিরাট কাঠের কারবার আছে, তাকে দেখলে তোমার ভালো লাগবে। আমার সঙ্গে তাকে দেখা করতে বলবে। আনন্দে সুনীলার মন দুলে উঠল। এর পরের ইতিহাস আরও বিচিত্র। দেখা হলো দুজনের। অভিজ্ঞ কিঙ্কর নিখিলকে বাজিয়ে দেখে বুঝলেন খালি কলসির ঢনঢনানিতেই তার মেয়ে ভুলেছে। কথার মারপ্যাঁচ, মিথ্যাকে সত্যের রূপ দিতে ছোকরা ওস্তাদ।
তিনি এ সম্পর্কে নিশ্চিত হলেন আসামে কাঠের ব্যবসা তো নেই, এমনকি সে কোনোদিন আসামে গেছে কিনা সন্দেহ। নিখিলকে অবশ্য ভদ্রভাবেই বিদায় দিলেন কিঙ্কর, তবে সেই দিন থেকে সুনীলার বাড়ি থেকে বেরোনো বন্ধ হলো। মেয়ে যাতে আবার কারুর প্রেমে না পড়ে যায় বা নিখিলের সঙ্গে সরে পড়তে না পারে সেই দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি রইল। শুধু তাই নয়, তার বিয়ের জন্য 6 ঘটক অ্যাপয়েন্ট করলেন। ঘটকরা হন্য হয়ে খুঁজে বেড়াতে লাগলো। অনেক বাছাবাছির পর বেনারসের মৃন্ময় বাবুর ছেলে মানুষকে পছন্দ করলেন কিঙ্কর। মৃন্ময়বাবুর বেবি ফুডের ফলাও ব্যবসা। ছেলে ওই একটি, মেয়ে নেই। রাত তখন 10টা। টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। সুরেন ব্যানার্জি রোডের ডিলাক্স রেস্তোরাঁ তখন প্রায় নির্জন। চাপা আওয়াজে রেডিও বাজছে। কোণের দিকে বসে নিখিল খাচ্ছিল। তার চেহারার চকচকে ভাবটা এখন নেই। মুখময় খোঁচা খোঁচা দাড়ি, জামা কাপড়েও পারিপাট্য নেই। এক মনে খেয়ে যাচ্ছিল সে। হঠাৎ হাসির শব্দে চমকে মুখ তুলল। বরেন হাসছে। বরেন ডিলাক্সের মালিক ও ম্যানেজার দুই। হাসছো যে? হাসবো না? তোমার বর্তমান অবস্থা দেখে কেউ না হেসে থাকতে পারে? আহা হা, এই বর্ষা মেদুর বাতে চন্দন পরে গলায় মালা দুলিয়ে বিয়ে করতে যাবে তা নয়, ঝোড়ো কাক হয়ে বসে আছো এখানে। বরেন চড়ছো কেন? তোমার মন ময়ূরী যে এতক্ষণে পরের গলায় মালা দিয়ে দিল, সে অপরাধ কি আমার? বরেন নিখিলের বহুদিনের বন্ধু। সমস্ত কথাই তার জানা আছে, সুতরাং ঠাট্টা সে করতে পারে। নিখিল চুপ করে রইল। বরেন বলল আবার, কাঠের ব্যবসার ভাঁওতাটা পুরনো হয়ে গেছে। মেয়ের বাপদের ওতে আর কাজ করা সম্ভব হবে না। তার চেয়ে বিহার বা উত্তরপ্রদেশের ল্যান্ডলর্ড সেজে বসো, সুন্দর চেহারা আছে বরং। বিরক্তির সুরে নিখিল বলল, কি বাজে বকছো? রমলা হাতছাড়া হয়ে গিয়েছিল আমার নিজের দোষে। এবার আটঘাট বেঁধে কাজ করছি। যে ইন্টারেস্টে আমার সুলীলার সঙ্গে মেলামেশা করা, তা সাকসেসফুল হবেই। আর হয়েছে, পাখি তো উড়ে গেল। পাখি উড়লেও নাগালের বাইরে যেতে পারবে না। সুলীলার খান 25 প্রেমপত্র আমার কাছে আছে। তাছাড়া বিয়ে ঠিক হয়ে যাবার পর আমার সঙ্গে পালিয়ে যাবার পরিকল্পনা করে এক দীর্ঘ চিঠি লিখেছে, বুঝলে? তুমি বলতে চাও এগুলো কোনো কাজেই লাগবে না? নিখিল আবার খাওয়ার দিকে মন দিল। সুনীলা শ্বশুর ঘর করতে এলো। প্রচণ্ড ধুমধাম করে তার বিয়ে দিয়েছেন কিঙ্কর, আর 2 মেয়েকে যা দিয়েছিলেন অন্যান্য জিনিসের সঙ্গে 1 লক্ষ নগদ টাকা আর একখানা বাড়ি যৌতুক দিয়েছেন। মাসে ওই বাড়ি থেকে 1,500 টাকা ভাড়া আদায় হয়। অপ্রসন্ন মনেই সুনীলা বাপের বাড়ি থেকে বিদায় নিয়েছে। কিছুই তার ভালো লাগছে না। শ্বশুর বাড়িতে পা দেবার পর মন আরও বিগড়ে গেল। এখানে বিলিতি আদব কায়দা কিছুই নেই, আটপৌরে পরিবেশ। তাছাড়া শ্বশুরের কেমন হামবড়াই ভাব। শাশুড়ির মেজাজ সেকেলে শাশুড়িদের মতোই। এ কোন পরিবেশে এসে পড়ল সুনীলা? সবচেয়ে বেশি রাগ হতে লাগলো কিঙ্করের ওপর। স্ত্রীকে দেখে ভালো লেগেছিল মানুষের। ফুলশয্যার রাত্রিকে সরস করে তোলবার অনেক পরিকল্পনা তার মাথায় ছিল, কিন্তু যথাসময়ে তা কার্যকরী করে তোলা সম্ভব হলো না। জীবনের এই মধুরতম রাত্রেই মানুষ চরম তিক্ততার মুখোমুখি দাঁড়ালো। সুনীলার প্রথম কথা হলো, কি বিশ্রীভাবে থাকো তোমরা? মানুষ হেসে বলল, বিশ্রীভাবে আবার কোথায়? আর 10 জন যেভাবে থাকে আমরাও সেইভাবে আছি। তোমার বাবার উচিত ছিল তাহলে আর 10টা সাধারণ ঘর খুঁজে বউ আনা। উঁচু দিকে হাত বাড়াবার এই অপচেষ্টা কেন? মানুষ দমে গেল। নবপরিণীতা স্ত্রীর সঙ্গে প্রথম একান্ত সাক্ষাতের মুহূর্তে এই ধরনের কথাবার্তা সে আশা করেনি। ও সমস্ত কথা এখন থাক। একটি বিবাহিত জীবনে এই বিশেষ রাত্রি বারবার ফিরে আসে না। এখন আমার ওই সব সেকেলেপনা আমার ভালো লাগে না। ভবিষ্যৎ জীবন কিভাবে চলবে তাই নিয়ে আলোচনা করাই হলো বুদ্ধিমানের কাজ। বেশ, বলো। বাড়ির স্ট্যান্ডার্ড অফ লিভিং বদলাতে হবে। আমার পক্ষে তা সম্ভব নয়। বাড়ির কর্তা আমি নই, আমার বাবা। তিনি যতদিন বেঁচে আছেন তার উপর টেক্কা দেওয়া আমার শোভা পায় না। সুনীলার গলায় অস্থিরতা প্রকাশ পেল। এরকম বাধ্য ছেলে আজকালকার দিনে আছে তাহলে? আমি তোমায় পরিষ্কারভাবে বলছি, এ বাড়িতে থাকতে পারবো না। সে কি? তোমায় আলাদা বাসা করতে হবে।
আমার টাকার অভাব নেই, কোনো অসুবিধা হবে না। গম্ভীর গলায় মানুষ বলল, তোমার টাকা থাকতে পারে, কিন্তু আমারও তো কর্তব্যবোধ আছে। আলাদা বাসা করে থাকা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। এই তোমার শেষ কথা? কি ছেলে মানুষের মতো কথা বলছো? একটু প্র্যাকটিক্যাল হও সুনীলা। কেন বুঝতে পারছো না? আর সব বাদ দিয়েও বিয়ে হয়ে যাবার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে আলাদা হয়ে যাওয়া কত লজ্জার। আমি জানতে চাই, এই কি তোমার শেষ কথা? এটা কর্তব্যবোধের কথা। সুনীলা আর কিছু বলল না, মুখে কালো পর্দা নামিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বিবাহিত জীবনের আগামী দিনগুলির কথা ভেবে শিউরে উঠল মানুষ। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আলো নিভিয়ে দিয়ে শ্বশুরবাড়ি থেকে পাওয়া সোফায় আশ্রয় নিল। সুনীলা কলকাতায় চিঠি লিখল। এখানে তার পক্ষে থাকা কেন সম্ভব নয় বিস্তারিতভাবে লিখল কিঙ্করকে। দিন সাতেকের মধ্যেই উত্তর দিলেন কিঙ্কর। তিনি লিখলেন, বিবাহিত মেয়ের বাপের বাড়ি গিয়ে থাকার চেয়ে বড় লজ্জা আর কিছুই নেই। তাছাড়া ওকে নিজের কাছে এনে রাখা তিনিও সমীচীন মনে করছেন না। পরিস্থিতিকে মানিয়ে নেওয়াই হলো সুবুদ্ধির পরিচায়ক। তার মেয়ে নিশ্চিতভাবে এই কাজ করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি শুধু এইটুকু বলতে পারেন, কলকাতায় যে বাড়িটা তাকে দেওয়া হয়েছে তার বিলি ব্যবস্থার খবরদারি। অভিমানে সুনীলা ভেঙে পড়ল। তার চিঠির এই উত্তর! এত ভালোবাসা বাবার! উপায়হীন অবস্থায় সে কেবল গজরাতে লাগলো মনে মনে। এরপর 3 মাস কেটে গেছে। সুনীলা অসম্ভব বেপরোয়া হয়ে উঠেছে। এক ঘরে বাস করে এই পর্যন্ত মানুষের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অবশ্য ঝগড়াঝাঁটি লেগেই থাকে। মানুষ বারংবার মৃন্ময়বাবুর কাছ থেকে জানতে চেয়েছে, তোমরা কি চেয়েছিলে, বউ না বউয়ের ব্যাংক ভর্তি টাকা? আজকাল প্রতিদিন বিকেলে সুনীলা বেড়াতে বেরোয়, নিজেই ড্রাইভ করে গাড়ি। এই গাড়িখানা তার বাবার কাছ থেকে পাওয়া। মৃন্ময়বাবুর পুত্রবধূর এই ডোন্ট কেয়ার ভাব ভালো লাগছিল না। ভালো লাগবার কথাও নয়। নিজের চেয়ে উঁচু ঘরে কুটুম্বিতে করতে গিয়ে তাকে যে এই আতান্তরের মধ্যে পড়তে হবে তিনি কল্পনা করেননি। সেদিন সুনীলা সবে সেজেগুজে বেরোচ্ছে, মৃন্ময়বাবু সদর দরজার গোড়াতেই ছিলেন। তিনি মৃদু গলায় বললেন, বৌমা, তোমার প্রতিদিন এইভাবে বেড়াতে যাওয়াটা। আমার বেড়াতে যাওয়া আপনার পছন্দ নয়? বেড়াতে যাবে বই কি, তবে এইভাবে একলা নয়। মানুষ তোমার সঙ্গে গেলে আর কোনো আপত্তি থাকে না। আমার একা একা কোথাও যেতেই ভালো লাগে, এতেই আমি অভ্যস্ত। আঁচল উড়িয়ে সুনীলা চলে গেল। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন মৃন্ময়বাবু। নিজের কবর নিজের হাতেই খুঁড়েছেন, কিন্তু মানুষ যে কেন স্ত্রীর স্বেচ্ছাচারিতাকে সংযত করবার চেষ্টা করে না। সুনীলা গাড়ি থামালো বরুণা ব্রিজের কাছে এসে। প্রতিদিন এখানেই আসে, জায়গাটা তার মনে ধরেছে। গাড়ি থেকে নেমে প্রতিদিন যেখানে গিয়ে দাঁড়ায়, সুনীলা সেই দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ একজনের ওপর দৃষ্টি পড়তেই হতবাক হয়ে গেল। নিখিল! নিখিল হাসছে। সুনীলা নিজের হতবাক ভাবটা কাটিয়ে বলল, তুমি এখানে? নিখিল এগিয়ে এলো সুনীলার কাছে। তুমি এখানে নিয়মিত বেড়াতে এসে থাকো, এ সংবাদ আমায় সংগ্রহ করতে হয়েছে। কিন্তু আর তোমার সঙ্গে দেখা করে লাভ কি? লাভ ক্ষতির হিসেব ধীরে সুস্থে মেলানোই ভালো। তোমার বাবা মাঝ থেকে বাদ না সাধলে। বাবাকে একা দোষ দিও না। আমি তো চলে যেতে চেয়েছিলাম, তুমি পিছিয়ে পড়োনি। কেন পিছিয়ে পড়েছিলাম সে সংবাদ তো রাখো না। ওই সময় ব্যবসায় এক বিরাট টাল গেল, আমি দিশেহারা। থাক, আর বানানো গল্প শুনতে ভালো লাগে না। তোমার কোনো ব্যবসা নেই, তুমি আমায় ব্লাফ দিয়েছিলে। আহত সুরে নিখিল বলল, তোমার কি একবারও মনে হয়নি তোমার বাবা তোমাকে ভুল বুঝিয়েছেন? আমার ব্যবসা আছে নীলা। আসামের মরিয়ানির আমি একজন নামকরা লোক। আরও অনেক কথা নিখিল সপক্ষে বলে গেল। অবশ্য এত কিছু বলবার দরকার ছিল না। সুনীলার মতো বিচিত্র স্বভাবের মেয়েদের কোনো বিষয় কনভিন্স করতে গলদঘর্ম করতে হয় না। সেই অচিরেই স্থির নিশ্চিত হলো কিঙ্কর মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। বলা বাহুল্য, এরপর গাড়িতে বসে অনেক কথা হলো দুজনের। সুনীলা নিজের অবস্থার কথা বর্ণনা করলো। এই বিরক্তিকর পরিবেশ থেকে নিখিল তাকে উদ্ধার করতে পারে কিনা জানতে চাইল। নিখিল সঙ্গে সঙ্গে রাজি, তবে বর্তমানে ব্যবসায়িক গোলমালে বিশেষ বিব্রত আছে, সামলে ওঠার পরই সমস্ত ব্যবস্থা হবে।
এখন তার কিছু টাকার প্রয়োজন। অর্থ সাহায্য করবে সুনীলা। স্থির হলো নিয়মিত তাদের এখানেই দেখা হবে। দিন গড়িয়ে চলেছে। ছোটোখাটো ব্যাপার নিয়ে খিটিমিটি বাড়িতে লেগেই থাকে। সুনীলা যেন শান্তি চায় না, ঝগড়ার মধ্যেই আনন্দ পায়। মানুষ মিনতি করে বলে, তুমি যা বলছো তাতেই রাজি হয়ে যাচ্ছি আমি, তবে কেন অশান্তি করছো? তুমি শুধু অশান্তি করতেই দেখেছো। আমার ওপর কীরকম দুর্ব্যবহার হচ্ছে তা লক্ষ্য করছো কি? আবার কি হলো? তোমরা মানুষ না কসাই? এই যে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, কোনো ডাক্তারের ব্যবস্থা হয়েছে কি আজ পর্যন্ত? আকাশ থেকে পড়ল মানুষ। তোমার শরীর খারাপ হয়েছে? আমি তো কিছুই জানি না। তা জানবে কেন? তুমি কিছু জানবে না, তোমার মা, তোমার বাবা কেউ কিছু জানবে না। তোমরা চোখ বন্ধ করে বসে থাকবে। কেন বসে থাকবে তাও জানি। সে কি, তোমার অসুখে আমরা নিশ্চেষ্ট হয়ে বসে থাকবো? এ তোমার ভুল ধারণা। আমি পেটের যন্ত্রণায় মরে যাচ্ছি। কেন যন্ত্রণা হচ্ছে তাও জানি। তোমরা আমায় স্লো পয়জন করছো। মানুষ তীক্ষ্ণ গলায় বলল, যা মুখে আসছে তাই বলছো। তোমার ধারণা আমরা তোমায় খুন করতে চাই? ঝাঁঝালো গলায় সুনীলা বলল, হ্যাঁ, তবে তিলে তিলে, যাতে কেউ সন্দেহ করতে না পারে। তোমাকে মেরে আমাদের লাভ কি? আমি তো আবর্জনা না। আমার টাকাটাই হলো তোমাদের কাছে সব। তোমার টাকা তুমি কোথায় কিভাবে রেখেছো আমাদের জানাই নেই। কলকাতার বাড়ি ভাড়ার আদায়পত্র পর্যন্ত তোমার বাবা করেন। এক কাজ করো না, তোমার বাপের বাড়ির পছন্দ মতো কাউকে উইল করে দাও, তাহলে তো ভয় নেই। আরেকটা কথা, ভবিষ্যতে কোনো দিন তোমাকে আমরা মেরে ফেলতে চাই এই ধরনের কথা বলবে না, সাবধান করে দিচ্ছি। চোখ রাগাচ্ছ যে, মারবে নাকি? মানুষ আর কিছু বলল না। পাগলামির বীজ এদের রক্তে আছে নাকি? ঘর থেকে বেরিয়ে গেল দ্রুত পায়ে। পরিস্থিতি এত নিম্নমুখী হয়ে উঠল যে মৃন্ময়বাবু ছেলেকে বলতে বাধ্য হলেন, আমাদের কোনো ব্যবস্থাই তো বৌমা মেনে নিতে চাইছেন না। তোমার মার সঙ্গে আমি পরামর্শ করে স্থির করেছি ওকে আরও স্বাধীনভাবে চলাফেরা করবার সুযোগ দেব। মাথা নত করে মানুষ বলল, আমাদের একটা কথাও তো সে গ্রাহ্য করে না বাবা, স্বাধীনভাবেই তো আছে। আমার ইচ্ছে, অবশ্য অনন্যপায় হয়েই বলছি, উনি আলাদাভাবে সংসার করুন। এতে তুমি আমাদের পৃথক করে দিতে চাইছো? আমাকে তুমি ভুল বুঝো না মানুষ। আমার মনে হয় এতে ক্রমবর্ধমান অশান্তিকে সংযত করা সম্ভব হবে। মানুষ আর কিছু বলল না। তার বলবার আর আছেই বা কি? সুনীলারও তো সেই ইচ্ছে। বড় বাড়ি, কোনো অসুবিধে হলো না। একটা পোর্শন ছেড়ে দেওয়া হলো। নতুন সংসার পাতল সুনীলা। উৎসাহের সঙ্গে কাজকর্ম আরম্ভ করল। স্বস্তির নিঃশ্বাস ফেললেন মানুষ। বাবার অনুমান যথাযথ হয়েছে, কিন্তু খুব বেশি দিন এই ব্যবস্থা রইল না। আবার চেকে সেই অবস্থা এমন দাঁড়ালো যে সময় মতো খাওয়া দাওয়া পর্যন্ত হয় না। অগত্যা মানুষ একজন রান্নার জন্য ঠাকুর বহাল করল। সাংসারিক অশান্তি তো আছেই, তার ওপর খাওয়া দাওয়াও যদি নিয়মিত না হয় তবে মানুষ বাঁচবে কিভাবে? এদিকে মৃন্ময়বাবুর কাছে সেই বিশেষ সংবাদ বহন করে নিয়ে এলেন নবেন্দুবাবু। প্রথমে তিনি বিশ্বাস করতে চাননি, এও কি সম্ভব? কিন্তু নবেন্দুবাবুর চোখে দেখা ঘটনাকে উড়িয়ে দেবেন কিভাবে? নবেন্দু রায় মানুষের মামা। লেখাপড়া বিশেষ কিছু করেননি, অল্প বয়সে কুসংসর্গে মিশে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। 10 বছর কোথায় ডুব মেরেছিলেন কেউ জানে না। তিনি অবশ্য বলেন বম্বেতে বিস্কুট ফেরি করে বেড়াতেন। কেউ বিশ্বাস করে না এ কথা। অনেকের ধারণা বেশ কয়েক বছর তার জেলে কেটেছে। যা হোক, নবেন্দু রায় একদিন উদয় হলেন ভগ্নিপতির বাড়িতে। দিদিকে সকাতরে জানালেন, এখানে থাকার জায়গা না দিলে রাস্তায় শুকিয়ে মরা ছাড়া আর কোনো পথ নেই তার। হাজার হোক ভাই, মৃন্ময়বাবুকে বলে কয়ে স্নেহময়ী নবেন্দুর ভবিষ্যৎ পাকা করে ফেললেন। সেই থেকে বছর 15 তিনি এদের কাছেই আছেন।
ব্যবসার সেলিং কাউন্টারে নিয়মিত গিয়ে বসেন বটে, তবে তার প্রধান কাজ হলো ভগ্নিপতির হ্যাঁ হ্যাঁ মিলিয়ে যাওয়া। তুমি ঠিক দেখেছ তো? মৃন্ময়বাবুর কথায় নবেন্দুর মুখে তৈলাক্ত হাসি খেলে গেল। আপনি বিশ্বাস করতে না চাইলে আমি নিরুপায়। আপনি তো জানেন বরুণা ব্রিজের দিকে আমি কখনো যাই না। আজ দৈবাং গিয়ে পড়েছিলাম, তখনও রিক্সা থেকে নামিনি। দেখলাম কিছু দূরে বৌমা গাড়ি থেকে নামছেন। একটি লোক এগিয়ে এলো তার কাছে, কি বলা বলি হলো, তারপর দুজনে গাড়ির মধ্যে ঘেঁষাঘেঁষি করে বসলেন। আপনাকে তো সব কথা বলেছি একবার। এ তো খুবই গর্হিত ব্যাপার নবেন্দু। মানুষ বোধ হয় এ বিষয়ে কিছু জানে না এখনো। আপনাকে তো আমি আগেই সাবধান করেছিলাম জামাইবাবু, ও ঘর থেকে মেয়ে আনবেন না। তখন আমার কথা শুনলে এত ঝামেলা পোহাতে হতো না। যা হয়ে যাচ্ছে তা নিয়ে আক্ষেপ করে তো আর লাভ নেই। এখন কি করা যাবে তাই বলো। এইভাবে বৌমা যদি বাড়াবাড়ি করতে থাকেন তাহলে আমার মান সম্মান বেনারসে কদিন থাকবে? 100 বার। তোমার কাছ থেকে একটা পরামর্শ চাইছি। তা বৌমাকে একবার বলে দেখলে হয় না? তোমার কি মাথা খারাপ হয়েছে? এই ধরনের অভিযোগ কেউ কখনো মেনে নেয়? মাঝ থেকে আমি চূড়ান্ত অপমানিত হব। তা বৌমার কিরকম মুখ তা তো আমার অজানা নয়। নবেন্দু মাথা চুলকোতে লাগলেন। তাহলে ভেবে দেখো একটু। আমিও ভাবি। মানুষ ঘর থেকে বেরিয়ে যাবার পর সুনীলা পাখা চালিয়ে বিছানায় গা এলিয়ে দিল। একটা গল্পের বইয়ে সবে মন বসাতে গেছে, ফোন বেজে উঠল। বিরক্তিসূচক শব্দ করে সুনীলা খাট থেকে নেমে টেলিফোন স্ট্যান্ডের কাছে এগিয়ে গেল। ক্রেডল থেকে রিসিভার তুলে নিয়ে বলল, হ্যালো। অপর প্রান্ত থেকে নিখিলের গলা ভেসে এলো, আমি নিখিল। কি করছো এখন? ও তুমি কি করছো? দিবানিদ্রা দেবার চেষ্টা করছিলাম। তোমার টাকা চাই বোধ হয়। ঠিক ধরেছ, 1,000 তিনেকের দরকার ছিল। টাকাটা দরকার ব্যবসার জন্য নিশ্চয়ই? হ্যাঁ। সুনীলা নিষ্পৃহ গলায় বলল, তোমায় টাকা আর দিতে পারবো না। আমি কি কামধেনু গাই? ইচ্ছে মতো যখন তখন দুয়ে নিলেই হলো। কিন্তু তুমি যে আমায় ঠকিয়ে চলেছো বেশ কিছুদিন আগে থেকেই বুঝতে পেরেছি। যার আসামে ব্যবসা সে বছরের পর বছর বেনারসে বসে আছে কেন বলতে পারো? এবার নিখিলের গলায় দৃঢ়তা প্রকাশ পেল। টাকা যে তোমায় দিতেই হবে নীলা। তুমি নিশ্চয়ই ভুলে যাওনি তোমার অনেকগুলো ইনিয়ে বিনিয়ে লেখা চিঠি, মানে যাকে প্রেমপত্র বলে আর কি, আমার কাছে আছে। আর তুমি নিশ্চয়ই চাইবে না সেগুলো তোমার স্বামীর হাতে বা শ্বশুরের হাতে গিয়ে পড়ুক। আমি তো তোমার সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিলাম। এরকম একখানা চিঠিও তোমার কাছে থাকার কথা। সবগুলো তোমার যাকে ইচ্ছা দেখাতে পারো। তুমি যদি ভেবে থাকো তোমার ভয়ে টাকা দিয়ে যাচ্ছি তাহলে ভুল করেছো। ওটা আমার একটা খেয়াল। অনেক টাকা আছে, কিছু বিলিয়েছি। আর নিশ্চয়ই কিছু বলবার নেই। শোনো নীলা, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। মানে সুনীলা রিসিভার নামিয়ে রাখলো। আবার খাটে এসে সবে বসেছে চাকর ঘরে এলো। তার হাতে গোটা কয়েক চিঠি। চিঠিগুলো কর্ত্রীর হাতে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। সুনীলা আধশোয়া অবস্থায় খামের মুখ ছিঁড়তে লাগলো। বেলা 5টার সময় মানুষ নিজেদের বেবি ফুড বিক্রয় কেন্দ্রে পৌঁছালো। রাত 9টা পর্যন্ত প্রতিদিন সে সেখানেই থাকে। ব্যবসার কাজকর্ম দেখতে হয়। মৃন্ময়বাবু বা নবেন্দু এ সময় থাকেন না। সারাটা দুপুর মানুষ শিশিরের কাছেই ছিল। শিশির তার মনকে হালকা করে দেবার অনেক চেষ্টা করেছে। 9টার আগেই মানুষ বাড়ি ফিরল। ভীষণ ক্লান্ত মনে হচ্ছে নিজেকে, খেয়ে দিয়ে শুয়ে পড়বে।
ড্রয়িং রুমের ডিভানের ওপর গিয়ে শুয়ে পড়বে সুনীলার সঙ্গে, মোটেই দেখা করবে না আজ। করিডোরেই বদ্রির সঙ্গে দেখা। ভৃত্যকে পাশ কাটিয়ে যাবার সময় মানুষ বলল, আমি খাবার ঘরে যাচ্ছি, ঠাকুরকে ভাত দিয়ে যেতে বলো। বদ্রি মাথা চুলকে বলল, ঠাকুর দুপুরে বেরিয়েছে, এখনো ফেরেনি বাবু, তার বাপের বাড়াবাড়ি অসুখ। তুই তাহলে ভাত দিয়ে যা। বদ্রি চুপ করে দাঁড়িয়ে রইল। কি হলো? আগে আজ রান্না তো হয়নি। সে কি? কেন? বৌদির বোধহয় শরীর খারাপ হয়েছে, উনি ঘর থেকে বেরোননি। শরীর খারাপ হয়েছে কিনা ভালো করে খোঁজ নিয়ে আমায় জানাবি তো। দরজা ভেতর থেকে বন্ধ বাবু, আমি দুবার ধাক্কা দিয়েছিলুম, উনি দরজা না খুললে আমি কি করব বলুন। নতুন করে মন বিরক্তিতে ভরে উঠল মানুষের। এ আবার কোন নতুন আদিক্ষেতা? শরীর অসুস্থ থাকলেও দরজা বন্ধ করে রাখার কি সার্থকতা? দক্ষিণ হাতের ব্যবস্থা কি হবে শুধু এইটুকু জানবার জন্য মানুষ সুনীলার কাছে চলল। কয়েকবার ধাক্কা দিল দরজায়, কোনো সাড়া নেই। জোরে জোরে নাম ধরে ডাকলো, কোনো সাড়া নেই। এবার ভয় পেল মানুষ। অজ্ঞান হয়ে পড়েনি তো? এখন তার করণীয় কি? বার কত কারো দরজায় ধাক্কাধাক্কি করবার পর মানুষ ছুটতে ছুটতে গেল বাড়ির অপর অংশে। মৃন্ময়বাবু রেডিও শুনছিলেন। স্নেহময়ী ক্রুশ দিয়ে ক্লুচেটের সুতোয় বুনছিলেন কি একটা। ছেলেকে দৌড়ে আসতে দেখে দ্রুত গলায় স্নেহময়ী প্রশ্ন করলেন, কি হয়েছে খোকা? সুনীলা দরজা বন্ধ করে রয়েছে, অনেক ধাক্কাধাক্কির পরও খুলছে না, সারা শব্দও দিচ্ছে না। ওমা, সে কি? রেডিও বন্ধ করে মৃন্ময় বললেন, শরীর খারাপ হয়ে পড়েনি তো? কতক্ষণ ধরে দরজা বন্ধ রয়েছে? বদ্রি বলছে অনেকক্ষণ ধরে, বিকেলের আগে থেকেই। চলো তো দেখি। ওরা উঠলেন। মানুষ মা ও বাবাকে দরজার সামনে নিয়ে এলো। অনেক ধাক্কাধাক্কি ও ডাকাডাকি করার পরও দরজা খুলল না। তিনজনে বিশেষ চিন্তিত হয়ে পড়লেন। সুনীলা যত অবাধ্যই হোক, এত ডাকাডাকির পর দরজা নিশ্চয়ই খুলে দিত। নিশ্চয়ই গুরুতর কিছু ঘটেছে। নবেন্দু এই সময় সকলের সঙ্গে এসে যোগ দিলেন। দ্রুত পরামর্শ করলেন চারজনে, দরজা ভাঙাই সাব্যস্ত হলো। বদ্রি নিজের শরীরের সমস্ত ওজন দিয়ে দরজায় ধাক্কা মারতেই খিল ভেঙে পড়ল। সকলে ঢুকলেন ঘরে। অন্ধকার। মানুষ অভ্যস্ত পায়ে এগিয়ে গিয়ে আলো জ্বালল। সকলে একযোগে তাকালেন বিছানার দিকে। সেখানে কেউ নেই। সকলের চোখে পড়ল শুধু চাদরের গোটা কয়েক কুঞ্চন। স্নেহময়ী প্রথমে দেখতে পেলেন। প্রায় চিৎকার করে উঠলেন, উমা, ওই তো! সকলে একসঙ্গে ঘুরে দাঁড়ালেন। উত্তর দিকের জানলার কাছে মাটিতে উপুড় হয়ে পড়ে আছে সুনীলা। তার বাঁ পাটা মুড়ে গেছে, শরীর স্থির, নিষ্কম্প। মানুষ সবার আগে এগিয়ে গিয়ে ঝুঁকে পড়ল স্ত্রীর ওপর। সমস্ত শরীরে কাঠিন্যের ঢল। একটা ধোঁয়াটে সন্দেহ মনের মধ্যে গুলিয়ে উঠল। তবে কি? তবু অনুচ্চ গলায় ডাকল মানুষ, সুনীলা, সুনীলা। কোনো সাড়া নেই। স্নেহময়ী পুত্রবধূর গায়ে হাত দিলেন, বরফের মতো কনকনে। তাড়াতাড়ি হাত সরিয়ে নিলেন তিনি। তার মুখ কালো হয়ে উঠল, কপালে ঘাম দেখা দিল। অসংলগ্নভাবে বললেন, আমি তো ভালো বুঝছি না খোকা, মনে হচ্ছে তুমি বরং ডাক্তারকে খবর দাও আগে। মৃন্ময় বললেন, নবেন্দু, ফোন করে দাও ডাক্তার করকে। না, তুমি চলে যাও, বরং একেবারে সঙ্গে করে নিয়ে এসো। নবেন্দু ঘর থেকে বেরিয়ে গেলেন। মানুষ ক্ষীণ গলায় বলল, এইভাবে এখানে পড়ে থাকবে? স্নেহময়ী বললেন, বিছানায় শুইয়ে দেওয়াই ভালো। তিনজনে ধরাধরি করে সুনীলাকে বিছানায় শুইয়ে দিলেন। আর কোনো সন্দেহ নেই, তিনজনের মনের মধ্যে যে সন্দেহ ঘনীভূত হয়েছে তাই সত্যি। মরে গেছে সুনীলা। মুখের চামড়া বর্ণচ্যুত হয়েছে, মোড়া পা সোজা করা গেল না। কারোর দৃষ্টি কারোর ওপর নেই, কারোর মুখে আর কোনো কথা জাগল না। এই অভাবনীয় ঘটনায় বিমূঢ় হয়ে পড়াই স্বাভাবিক। স্নেহময়ী দাঁড়িয়ে থাকতে পারলেন না, কাঁপতে কাঁপতে বসে পড়লেন মাটিতে। মৃন্ময় নির্মিলত চোখে তাকিয়ে রইলেন সুনীলার দিকে। মানুষও। মিনিট 15 মধ্যে ডক্টর করকে সঙ্গে নিয়ে নবেন্দু ঘরে প্রবেশ করলেন। আগেই অবস্থাটা বলে নিয়েছিলেন নবেন্দু। ডক্টর কর নীরবেই বিছানার দিকে এগিয়ে গেলেন। সুনীলাকে পরীক্ষা করবার কিছু ছিল না, এক নজর দেখেই বুঝতে পেরেছিলেন মারা গেছে।
তবে মৃতার মুখের অবস্থা অভিজ্ঞ ডাক্তারের মনে সংশয় জাগালো। তিনি এবার ঝুঁকে দেখতে লাগলেন, মুখের কাছে মুখ নিয়ে গিয়ে ঘ্রাণ নিলেন। ডাক্তার। মৃন্ময়কে আর কিছু বলবার অবকাশ না দিয়ে ডক্টর কর বললেন, মারা গেছেন, অন্তত ঘন্টা চারেক আগে তো বটেই। কথাটা শেষ করে ডাক্তার একটু ইতস্তত করলেন। গলায় ঝোলানো স্টেথোস্কোপটা নিয়ে একটু নাড়াচাড়া করলেন, তারপর বললেন, দেরি না করে এক্ষুনি একবার পুলিশে খবর পাঠান। পুলিশ? আর্ত গলায় মৃন্ময় বললেন, পুলিশে খবর পাঠাতে বলছেন কেন? মৃত্যু স্বাভাবিক নয় বলেই আমার অনুমান। আগে থেকে ডিফেন্স না নিয়ে রাখলে পরে অনেক ঝামেলা পোহাতে হবে। ডক্টর কর ঘর থেকে বেরিয়ে গেলেন, আর সকলের শিরদাঁড়ার ওপর দিয়ে হিম প্রবাহ নামতে আরম্ভ করলো। মৃত্যু স্বাভাবিক নয়, তবে কি আত্মহত্যা করেছে সুনীলা? মানস টেবিলের দিকে তাকালো, তারপর অন্যান্য অংশেও দৃষ্টি বুলিয়ে নিল। কোনো চিঠি লিখে রেখে যায়নি বলেই মনে হচ্ছে। বাবা, চটকা ভাঙল যেন মৃন্ময় বাবুর। ডাক্তারবাবুর কথা মতো পুলিশকে সংবাদটা জানিয়ে দেওয়াই ভালো। হ্যাঁ, নিশ্চয়ই। নবেন্দু, কোতওয়ালিতে ফোন করো, আর কলকাতায় ট্রাঙ্ক কল বুক করে দাও। কিঙ্কর বাবুর ফোন নাম্বার তোমার জানা আছে তো? জানি। নবেন্দু টেলিফোন স্ট্যান্ডের দিকে এগোলেন। স্নেহময়ী তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছেন। আধ ঘন্টার মধ্যে ইন্সপেক্টর হরিশঙ্কর চিনয় সদল বলে ঘটনাস্থলে এসে উপস্থিত হলেন। কর্তব্যপরায়ণ অফিসার হিসেবে সুনাম করতে তার চাকরি জীবনের অর্ধেক কেটে গেছে। ছিলেন আগ্রায়, বছর দুয়েক হলো বদলি হয়ে এসেছেন বেনারসে। স্নেহময়ী ছাড়া আর তিনজন ঘরেই অপেক্ষা করছিলেন। সিঁড়িতে ভারী জুতোর শব্দ পেয়েই তিনি স্থান ত্যাগ করেছেন। কিভাবে মৃতদেহ আবিষ্কার করা হয়েছে সে কথা সবিস্তারে চিনয়কে বললেন নবেন্দু। এই কথাও বললেন জানলার তলা থেকে দেহ তুলে নিয়ে এসে তাঁরাই বিছানায় শুইয়েছেন। মৃতদেহ খুঁটিয়ে দেখতে দেখতে চিনয় বললেন, আমাদের অনুপস্থিতিতে বডি তুলে আনা আপনাদের উচিত হয়নি। কোনো রকমে মৃন্ময়বাবু বললেন, বিষয়টিকে তলিয়ে দেখার মতো মনের অবস্থা তখন আমাদের ছিল না ইন্সপেক্টর। কীরকম দেখছেন? আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ানের অনুমান মিথ্যা নয়, অ্যাবনর্মাল ডেথ। অবশ্য পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়ার আগে জোর দিয়ে কিছু বলা ঠিক নয়। কথা শেষ করে মিস্টার চিনয় সুনীলা যেখানে পড়েছিল সেখানে গিয়ে দাঁড়ালেন। জানলার ঠিক নিচেই ছোট টুলের ওপর কুঁজো রাখা রয়েছে। স্টেনলেস স্টিলের গেলাস দিয়ে কুঁজোর মুখ ঢাকা, আর কিছু নেই সেখানে। ঘরে বড় বড় তিনটি জানলা ও দুটি দরজা। একটি দরজা দিয়ে সকলে ঘরে ঢুকেছেন, অন্যটি ভেজানো। ভেজানো দরজার দিকে আঙুল নির্দেশ করে চিনয় প্রশ্ন করলেন, ওই দরজা দিয়ে কোথায় যাওয়া যায়? নবেন্দু বললেন, অ্যাটাচ বাথরুমের দরজা ওটা। ইন্সপেক্টর এগিয়ে গিয়ে দরজায় চাপ দিতেই দরজা খুলে গেল। তিনি উঁকি মারলেন, তারপর বাথরুমের মধ্যে প্রবেশ করলেন। আধুনিক বাথরুম বলতে যা বোঝায় তাই। ঝকঝক তকতক করছে। বাথরুমের এক অংশে পার্টিশন দিয়ে ল্যাভেটরি। হঠাৎ ইন্সপেক্টরের দৃষ্টি পড়ল ওধারের আরেকটা দরজার ওপর, হাট করে খোলা। উনি খোলা দরজার দিকে এগিয়ে গেলেন। দরজার ওধারে স্পাইরাল পাকে পাকে নেমে গেছে। এই ঘোরানো সিঁড়ি দিয়ে সহজেই ওপর নিচ করা যায়। দরজাটা বন্ধ করে চিন্তিত মনে উনি ফিরে এলেন শোবার ঘরে। বাথরুমের ওধারে ঘোরানো সিঁড়ি লাগানো আছে কেন? ইন্সপেক্টরের প্রশ্নের উত্তরে মৃন্ময়বাবু বললেন, ম্যাথরের যাওয়া আসার সুবিধে হয় ওতে। সেপটিক ল্যাট্রিনে মেথরের কি দরকার? মাঝে মাঝে ধোয়া মোছা করে আর কি। আচ্ছা, ওই দরজা কি সব সময় খোলা থাকে? খোলা থাকলে তো চোর ঢুকে পড়বে, বন্ধই থাকে। ম্যাথরকে ধোয়া মোছা করতে ডাকা হলে খোলা হয়। আজ মেথরকে ডাকা হয়েছিল কি? না, দরজাটার সম্বন্ধে এত প্রশ্ন কেন করছেন? প্রশ্ন এড়িয়ে গিয়ে ইন্সপেক্টর বললেন, এবার আমি বডি পোস্টমর্টেমে নিয়ে যেতে চাই। অবশ্য তার আগে গোটা কয়েক ছবি তুলে নিতে হবে। উনি যেখানে মারা গেছেন বডি সেখানে পড়ে থাকলেই ভালো হতো। বডি খাটের ওপর তুলে এনে আপনারা অত্যন্ত অন্যায় করেছেন। তার ইঙ্গিতে ফটোগ্রাফার এগিয়ে গেল।
দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৃন্ময় বললেন, বৌমা যে এভাবে আত্মহত্যা করবেন আমরা কখনোই ভাবতে পারিনি। যাই হোক, তার সৎকারের যাতে তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারি সেই ব্যবস্থাটা করে দেবেন ইন্সপেক্টর। দেখি, কিন্তু উনি যে আত্মহত্যা করেছেন আপনারা এ সম্পর্কে নিশ্চিত হচ্ছেন কিভাবে? আপনারা অস্বাভাবিক মৃত্যু যখন বলছেন তখন আত্মহত্যা ছাড়া আর কি হতে পারে? বৌমা কিছুদিন থেকেই নিজের মানসিক ভারসাম্য বজায় রাখতে পারছিলেন না। ইন্সপেক্টর আর কিছু বললেন না। একে একে ঘরের 3টে জানলা বন্ধ করে দিলেন। মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার হলো নিচে। গাড়ি সেখানে অপেক্ষা করছে। তারপর বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে সিল করে দেওয়া হলো। বিদায় নেবার আগে ইন্সপেক্টর বলে গেলেন, কেউ যেন তার অনুমতি ছাড়া বেনারসের বাইরে পা না দেন। শেষ হলো শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি রহস্যভেদী বাসবের গল্প নিশির শিশিরের প্রথম পর্ব। নমস্কার।